আমাদের সালমান শাহর যে হত্যাকাণ্ড সেটা তো কেসটা রিওপেন হয়েছে, আপনারা শুনেছেন যে 29 বছর পর তার কেসটা রিওপেন হওয়ার কারণে এখন চারদিকে আলোচনা সমালোচনা মানে বিরাট কাহিনী হয়ে গেছে। তো এখন এটা সব কিছুই সম্ভব হয়েছে আমাদের সাংবাদিক ইলিয়াস হোসেনের কারণে। তো আপনারা জানেন গত কয়েক মাস আগে ইলিয়াস হোসেন একটি ভিডিও করেছিলেন তার 15 মিনিটসে। তো সেখানে সে বলেছিলেন এই কিভাবে কেমনি কি ইত্যাদি ইত্যাদি, তার মতো করে সে একটা প্রতিবেদন করেছিল যে সালমান শাহ হত্যাকাণ্ডের পিছনে কারা কারা জড়িত, কেমনি কিভাবে, যেটা কিনা বাংলাদেশের যে ডিটেকটিভ রয়েছে, ডিবি রয়েছে, গোয়েন্দা বিভিন্ন সংস্থাগুলো রয়েছে, তারাও যেটা কুল কিনারা করতে পারেন 29 বছর আগে ধামা চাপা পড়ে যাওয়া সেই মামলা যে ফাইল রয়েছে সেখানেও ধুলা জমে মনে হয় একাডু হয়ে গেছে। তো সেই মামলা নিয়ে তারা কোনো কুল কিনার করতে পারেনি, কোনো রায় ফাই কিচ্ছু হয়নি, কারে জেল দিছে, জরিমানা করছে, কেউ ফাঁসি হয়েছে বা যাবজ্জীবন হয়েছে, এগুলো আমরা শুনিনি, কী হয়েছে না আমরা জানিও না, এগুলো সময়ের স্রোতে এগুলো হারিয়ে গেছে। তো এর ভিতরে বাংলাদেশে বহু ঘটনা ঘটছে। তো সালমান শাহ আমাদের চোখের আড়ালে চলে গেছে, কিন্তু আমাদের সাংবাদিক ইলিয়াস ভাইয়া, অনেক ধন্যবাদ দিই তাকে এই ভিডিওটার মাধ্যমে, সে এই সালমান শাহর এই মৃত্যুটা, এই কেসটা সে এটা রিওপেন করতে বাধ্য করেছে সরকারকে। তো যার ফলে 21 তারিখে, এটা অগস্ট মাসের, আজকে ভিডিওটা করছিল 28 তারিখ, মাত্র 7 দিন আগে 21 তারিখে রমনা থানায় একটি মামলা হয় এবং সে আগের যে মামলা রয়েছে সেটাও রিওপেন করা হয়। তো এখন সেই মামলায় যতজনকে আসামি দেখানো হয়েছে, এখন বাংলাদেশের আইন আদালতের অবস্থা তো বুঝেনি, মানে ভরসা করার কোনো উপায় নেই এবং প্রশ্নবিদ্ধ। বাংলাদেশের আইন আদালত প্রশ্নবিদ্ধ। যেমন বেনামে নামে কোনো একটা ঘটনা যদি ঘটে, অলৌকিক এবং গায়েবী অনেক মামলা হয় এবং অনেক মানুষকে অভিযুক্ত করা হয়, অ্যাকিউজড করা হয় এবং মামলার আসামি করা হয় কারণে অকারণে, শুধুমাত্র পয়সা ফিকির ধান্দা করার জন্য, লুটপাট করার জন্য, মানুষকে ব্ল্যাকমেইল করার জন্য। এই যে দেখো এরকম একটা ঘটনা ঘটছে, এই মানুষটা মারা গেছে, তোমার নামও কিন্তু দিয়ে দেবো এই মামলার ভিতরে, তো তাড়াতাড়ি 50 লাখ টাকা পাঠিয়ে দাও, বুঝছে? তো এইসব কাহিনী তো বহুত পুরনো, এগুলো আমরা মোটামুটি এখন জানি। তো এখন এই যে কেসটা রিওপেন হয়েছে সালমান শাহ, তো সেই কেসটা নিয়ে এরকম একটা ঘটনা আমাদের চোখের সামনে এসেছে। সেটা হলো যে নায়িকা শাবনূর। এখন এই নায়িকা শাবনূর, আমার তো মনে হয় না সালমান শাহ মারা যাওয়ার পরে নায়িকা শাবনূর আর তেমন কোনো মুভি করেছিলেন কি না, বাংলাদেশের মুভি সম্পর্কে আমার ভালো কোনো ধারণা নেই। তো তারপরে আপনি একটু কমেন্ট করে জানেন। সে মানে ছিল, বেশ অনেক দিনই ছিল, সালমান শাহ মৃত্যুর পরও বিভিন্ন ছবিতে মুভিতে উনি নায়িকা হিসেবে অভিনয় করেছেন। তো এখন প্রায় 10-15 বছর আগে থেকে কিন্তু উনি অনুপস্থিত, শি ইজ টোটালি অ্যাবসেন্ট ফ্রম বাংলাদেশি মুভি ইন্ডাস্ট্রিজ। এই ঢালিউড থেকে অ্যাবসেন্ট, সে থাকে কোথায়, অস্ট্রেলিয়াতে থাকে এই শাবনূর। তো যখন কিনা সালমান শাহ এই মাত্র 3 বছরের ক্যারিয়ারে 27টা মুভি উনি করেছিলেন আমি যতদূর জানি, এবং প্রত্যেকটা মুভি কিন্তু বেশ ব্যবসা সফল ছিল। 3 বছরের ক্যারিয়ারে 27টা মুভি করা কিন্তু চারটিখানি কথা না, এবং প্রত্যেকটা মুভি একের পর এক হিট করা মুভি। এবং তাদের মানে এই সালমান শাহ নায়ক থাকলেও দেখুন নায়িকাও লাগবে, শুধু নায়ক মাইটপিট করলে হবে না, সাথে নায়িকাও লাগবে, কারণ নায়িকের তুলে নিয়ে যাওয়ার জন্য আবার ভিলেনও লাগবে। তো বাংলাদেশের মুভিগুলো এভাবেই চলতো। তো ওই সময় জনপ্রিয় জুটি ছিল সালমান শাহর অ্যাগেনস্টে যে নায়িকা ছিল সে হলো শাবনূর। তো ওই সময়ও বিভিন্ন ম্যাগাজিনে বিভিন্ন জায়গায় আপনারা যদি ঘাটাঘাটি করেন তো দেখবেন সালমান শাহের সাথে শাবনূরের একটা প্রেম কাহিনী বা লটর ফটর এগুলি কী যে বলেন না আপনারা, মানে এইসব কাহিনী টাহিনী ছিল। তো এখন আমাদের সালমান শাহ যে স্ত্রী রয়েছেন, সেও একসময় অভিযোগ করেছিল যে শাবনূরের সাথে সালমান শাহের এইসব প্রেম কাহিনী ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, শেষ পর্যন্ত এগুলো আর কিছুই প্রমাণ তেমন কিছু হয়নি। তো এক সময় কে বা কারা তো আমাদের চোখের মণি সালমান শাহকে মেরেই ফেলেন। তো বেচারার জন্য দোয়া করে আল্লাহ তাকে বেহেশত নসিব করুন। তো এখন সালমান শাহ তো মরে গেছেন, কেস রিওপেন হয়েছে, এখন কারা কারা অভিযুক্ত হবে, কেমনি কী করবে, এটা যে কিনা তদন্ত কর্মকর্তা আইও ইনভেস্টিগেশন অফিসার যাকে আপনারা বলেন, তো তার উপর নির্ভর করে। তো শুনলাম সেখানে শাবনূরের নামও ঢুকে দিয়েছে। কী কারণ, ওই শাবনূরের সাথে আজ থেকে 29 বছর আগে তার সাথে বলে প্রেম ছিল, আরে ভাই 29 বছর আগেই তো আপনারা প্রমাণ করতে পারেননি যে শাবনূরের সাথে সালমান শাহ প্রেম ছিল। তো এখন 29 বছর হয়ে গেছে, যে ব্যক্তি মারা গেছে, যাকে মেরে ফেলা হয়েছে, তো এখন তার প্রেমের কাহিনী আপনি কেমনি করবেন? তো এখন গুঞ্জন শুনতেছি, মানে অনেকে বলা করতেছে যে এই রিওপেন কেসে এই আসামি হিসেবে শাবনূরের নামটাও ঢুকে দিতে পারে। এখন শাবনূরের নাম অলরেডি ঢুকে দিছে কি না বা কেমনি কি তা তো আমি জানি না, তবে শাবনূর এই ব্যাপারে তো অ্যালার্ট। তো সে দেখলাম তার যে ফেসবুক পেজ রয়েছে, তো সেখানে বিশাল এক পোস্ট করেছেন এবং সে থেকে নিরপরাধ দাবি করেছেন। সে ওই যে কথাগুলো আমি বললাম একই কথা বলেছেন যে 29 বছর আগেই তো আপনারা আমার সাথে সালমান শাহের যে প্রেম কাহিনী এগুলো এস্টাবলিশ করতে পারেন, এগুলো মিথ্যা কথা ছিল। আমরা শুধুমাত্র
আমরা প্রফেশনাল ছিলাম, ঠিক আছে, আমি একজন নায়িকা, সে একজন নায়ক, নানান কারণে আমাদের মেলামেশা করতে হবে, বিভিন্ন জায়গায় যেতে হবে, একসাথে খেতে হবে, বিভিন্ন হোটেলে থাকতে হবে, মানে একসাথে থাকা না, মানে রাত্রে থাকবেন, দিনে তো অভিনয় শুটিং এগুলো করতে হবে, বুঝছেন, এগুলো তো নর্মাল ব্যাপার। তো যেটা 29 বছর আগেই আপনারা প্রমাণ করতে পারেন, এখন 29 বছর পরে এই সালমান সাথে আমার প্রেম কাহিনী এইটা জড়িয়ে ধরে যদি সেই হত্যা মামলার আসামি আমাকেও নামটা ঢুকে দেন, তো ভাই এটা ন্যায় বিচার হইল না। এটা আমি কিন্তু শাবনূরের সাথে টোটালি একমত, এটা তো ন্যায় বিচার হইল না। তা এখন শাবনূর কিন্তু আবার বাংলাদেশে থাকে না, মালওয়ালা পার্টি, পয়সাওয়ালা পার্টি, বুঝছেন, শাবনূর সে থাকে আবার অস্ট্রেলিয়ার সিডনি, আবার শ্বশুরবাড়ি কিন্তু সিডনি, জানেন না আপনারা? জানেন না? তো যারা নিয়মিত ভিডিও দেখেন তারা হয়তো বা জানেন বা শুনছেন, আমার শ্বশুরবাড়িও সিডনি। আমার শ্বশুর কিন্তু একজন বিখ্যাত ইউটিউবার, বাংলাদেশের সবচেয়ে বয়স্ক ইউটিউবারদের মধ্যে আমার শ্বশুর কিন্তু একজন। তো নাম বললাম না, বুঝছেন, আপনারা অনুমান করে নিয়েন। তো যাই হোক, সেই সিডনিতে থাকে, পয়সা করি, বেশ ভালোই আছে, তার একটা ছেলেও আছে। এখন তার স্বামীর ব্যাপারে তো কিছু জানলাম না, শাবনূরের কার নিউজে সেটা তেমন কিছু বললো না। তো সে তার ফেসবুক পোস্টে এগুলি বাংলাদেশের মানুষের কাছে, বাংলাদেশের প্রশাসনের কাছে হাতে পায়ে ধরে অনুরোধ করছে, ভাই আমারও বয়স হয়েছে, আমার একটা ছোটো বাচ্চা আছে, নানান কারণে বাংলাদেশে আমার ব্যবসা বাণিজ্য আছে, আত্মীয় স্বজন আছে, ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট আছে, আসা যাওয়া করতে হয়। তো এখন যদি আমাকে একটা হত্যা মামলার আসামিতে ঢুকিয়ে দাও, আসামি হিসেবে আমাকে ঢুকিয়ে দাও, দুই একটা ছবিও মানে উনি বর্তমানে করছে, চালু আছে, যেটা শুনলাম উনি বলে কিছুদিন আগে বাংলাদেশে এসেছিলেন ওই কোনো একটা ছবি শুটিংয়ে। এখন এই মামলা টামলা যখন কেস রিওপেন হয়েছে তখন তার শুটিং ইনকমপ্লিট রেখে সে আবার তাড়াতাড়ি করে সিটিতে চলে গেছে, কারণ বাংলাদেশে কখন কারের ভিতরে ঢুকে দেয় বলা তো যায় না ভাই, প্রশাসন বলে তো কিছু নাই বাংলাদেশে। এখানে সবাই পয়সার খেলামেলা চলতেছে, কোনো ভালো ভালো নামি দামি লোকরা আপনি একটা মামলা দিয়ে দিবেন, তারপরে 2-4 কোটি টাকা অনায়াসে আপনি তার কাছ থেকে নিতে পারবেন, বুঝছেন, অনায়াসে তার কাছে নিতে পারেন। তো এইসব নানান চিন্তা ভাবনা করে সে তার ছবির শুটিং ইনকমপ্লিট রেখে এখন আবার সিডনিতে চলে গেছে। তো এই হলো পুরো কাহিনী। তো যাই হোক ভাই, আমরা সালমান শাহের হত্যাকাণ্ড যেটা ঘটেছে এটা নিঃসন্দেহে অন্যায় এবং খুবই অন্যায় একটা কাজ হয়েছে। আমরা সালমান শাহের হত্যাকাণ্ডের বিচার চাই, এতে কোনো সন্দেহ নেই, এটা মন প্রাণ দিয়ে আমরা চাই। কিন্তু সেই হত্যাকাণ্ডকে মানে আমি কি বলে এটাকে একটা বাজেভাবে ব্যবহার করে বিভিন্ন মানুষের নাম যদি এখানে ঢুকে দেয় শুধুমাত্র বাণিজ্য করার জন্য, ব্ল্যাকমেইলিং করার জন্য, যে মামলায় নাম ঢুকানোর ভয় দেখা, পয়সা করে লুটপাট করা, যদি এগুলো আপনারা করেন তাহলে ভাই এই যে সালমান শাহ যে আত্মা, বুঝছেন, মরে যাওয়া সে আত্মা, বুঝছেন, সালমান শাহর আত্মার কাছে আপনারা ঠেকা থাকবেন। আল্লাহর কাছে তো আপনাদের নামে বিচার দিলামই, সালমান শাহর আত্মার কাছেও ঠেকা থাকবেন। এই বিচার তো আপনাদেরকে বলেনি যে তার নামকে ব্যবহার করে, তার কেসকে ব্যবহার করে আপনার মানুষের কাছ থেকে এগুলো করবেন, জেল মানে জুলুম করবেন। যারা কিনা সত্যি সত্যি অভিযুক্ত, যারা হত্যাকাণ্ডে জড়িত, তাদের আমরা বিচার চাই, কঠিন বিচার চাই, কিন্তু নিরপরাধ মানুষদেরকে ঠেকায় পয়সা টয়সা নেবেন ভাই, এটা তো তার এই কেসের মানে এটা তো তার সালমান শাহর আত্মার সাথে ভাই বেইমানি করা হলো, বুঝছেন, সালমান শাহর আত্মার সাথে তো এটা বেইমানি করে না, এটা তো ভাই কখনোই শোভন হতে পারে না। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।